অসম্ভব একটা ব্যাপার একজন লোকের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বা স্থির করা উপযুক্তভাবে কোনো কাজের উপযুক্ত সময় কোনটা সেটা। বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার থাকা উচিত, সে শুড হ্যাভ আ কাউন্সিল অফ হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, তার একদল জ্ঞানী লোক থাকা উচিত। এই হ্যাভ হ্যাভ আছে অর্থে এখানে থাকা উচিত, অধিকার অর্থে থাকা উচিত বোঝাচ্ছে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, হেল্প সাহায্য করা, হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্সড দ্য প্রপার টাইম ফর এভরিথিংস, যারা তাকে সাহায্য করবে কোনো কাজের উপযুক্ত সময় নির্ধারণ করে দিতে বা নির্ধারিত করে দিতে। দেখো পরের প্যারাটা দেখো, বাট দেন এগেন আদার সেড, কিন্তু তখন অন্যরা বললেন, দেয়ার ওয়ার সামথিং, সেখানে কিছু কাজ আছে বা কিছু জিনিস আছে, হুইচ কুড নট ওয়েট টু বি লেড বিফোর দ্য কাউন্সিল, কিছু কাজ আছে যেগুলো কাউন্সিলের কাছে পাঠানো এবং তাদের কাছে জানতে চেয়ে তাদের কাছে পরামর্শ চাওয়ার মতো সময় রাখে না, বা কাউন্সিলের কাছে পাঠিয়ে বা কাউন্সিলের কাছ থেকে পরামর্শ নিয়ে যে কোনো কাজ করবে সেরকম সময় তো কোনো থাকে না। ইমার্জেন্সি জরুরি কাজ, আমি একটা লোক পড়ে গেছে তাকে তুলবো না তাকে তুলবো না, এটা কি কাউন্সিলের পরামর্শ নেব? তাহলে নিতে গেলে সময় তো অতিবাহিত হয়ে যাবে। সুতরাং কাজ করার সময় এরকম করে নির্ধারিত করে বলা যায় না, কারোর পরামর্শ নিয়েও কোনো কাজ করা যায় না। বাট about which one had at once decide whether to undertake them or not, ঠিক এরকম কাজে একজনকে তক্ষণই সিদ্ধান্ত নিতে হয়েছিল বা নিতে হয়, সে এই কাজটা করবে কি না করবে। অর্থাৎ এরকম করে নির্দিষ্ট করে বলা যায় না যে কোন কাজটা আগে করা উচিত এবং কোন কাজটা পরে করা উচিত। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, কিন্তু এটা সিদ্ধান্ত নিতে যে ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, এই সিদ্ধান্ত নিতে গেলে তাকে অবশ্যই আগে থেকে জানতে হবে কি ঘটতে চলেছে, কি ঘটছিল সেটা সম্পর্কে তাকে জানতে হবে, তাহলে সে সিদ্ধান্ত নিতে পারবে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, ইট ইজ কোনো একজন বলছেন কি ইট ইজ অনলি ম্যাজিশিয়ান, এটা হলেন শুধু ম্যাজিশিয়ানরা অর্থাৎ জাদুঘর ব্যক্তিরা, হু নো দ্যাট, যারা জানেন এটা, অ্যান্ড দেয়ারফোর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, তাই দেয়ারফোর তাই ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম, উপযুক্ত সময় জানার জন্য, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটা কাজের, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ান, একজনকে ম্যাজিশিয়ানদের পরামর্শ নিতে হবে, তাহলে তিনি উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ করতে পারবেন। কোনো একজন জ্ঞানী ব্যক্তির এটা মতামত। এটা কি আদৌ সম্ভব হয় পরামর্শ নিয়ে তারপর কোনো কাজ করা হবে? আরে ম্যাজিশিয়ানের কাছে যাবে, ম্যাজিশিয়ান কবে বলবে কি বলবে তারপর তো করতে হবে, কিন্তু তার আগে তো ঘটনা ঘটেই যাবে, সময় তো স্থির নয়, সময় অনুযায়ী ঘটনা ঘটেই চলেছে। তা কেউ কি ওরকম করে বলতে পারবে এটা করা আগে উচিত ওটা পরে করা উচিত? কেউই বলতে পারবে না। তো দেখো পরের পেজে দেখো, ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য আনসার টু দ্য সেকেন্ড কোশ্চেন, ইকুয়ালি সমানভাবে ভেরিয়াস ভিন্ন ধরনের ওয়ার ছিল আনসার উত্তর, ভিন্ন ধরনের উত্তর ছিল টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নটারও ভিন্ন ধরনের উত্তর ছিল। সাম সেড, কিছু ব্যক্তি বলেছিলেন, দ্য পিপল দ্য যার মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলর, কিছু ব্যক্তি বলেছিলেন যাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল যে ব্যক্তিদের তারা ছিলেন কাউন্সিলর, অর্থাৎ পরামর্শদাতা বা উপদেষ্টা পরিষদ ছিল যাদের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদার, অন্যরা বলল কি প্রিস্ট, কেউ কেউ বলল প্রিস্টরাই ছিল অর্থাৎ পুরোহিতরাই ছিল উপযুক্ত ব্যক্তি। আদার দ্য ডক্টরস, কিছু ব্যক্তি বললেন ডক্টররাই হলেন উপযুক্ত ব্যক্তি। হোয়াইল সাম সেড, যখনই অন্য কিছু লোক বললেন দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, অর্থাৎ যোদ্ধা বা সৈনিকরাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো কোনো একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো বা কোনো ব্যক্তিকে পুরোপুরি জোর দিয়ে বলা যাবে যে এই ব্যক্তি রাজা বা জারের উপযুক্ত ব্যক্তি,
সেটা একেবারেই বলা যাচ্ছে না। সুতরাং যার কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন। তৃতীয় প্রশ্ন ছিল কি? তৃতীয় প্রশ্ন ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। তো এই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা ছিল তার উত্তরে কি বলছে, সাম, কিছু ব্যক্তি রিপ্লাই উত্তর দেওয়ার ফার্স্ট ইনডিফিনাইট টেন্স উত্তর দিয়েছিল দ্যাট যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ওয়াজ ছিল, এটা একটা ভার্ব, আর রিপ্লাইড ভার্ব। এই সেন্টেন্সটার মধ্যে এখান থেকে এই কোলনের পর থেকে ফুল স্টপ পর্যন্ত এই সেন্টেন্সটার মধ্যে দুটো ভার্ব দেয়া আছে, একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেয়া আছে আর একটা বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স পাস্টে আছে। অর্থাৎ কিছু ব্যক্তি উত্তর দিয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ওয়াজ ছিল সায়েন্স, বিজ্ঞান ছিল পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আদার সেড, অন্যরা বলেছিলেন, ইট ওয়াজ দ্য স্কিল ইন ওয়েফেয়ার, এটা ছিল কি যুদ্ধবিগ্রহ অর্থাৎ রণকৌশলের, এটা ছিল রণকৌশল, অর্থাৎ রণকৌশলটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এটা ওয়ারফেয়ারটা ভালো করে জেনে নাও, ওয়ারফেয়ার বলতে রণকৌশল অর্থাৎ যুদ্ধবিগ্রহ। এন্ড আদার অন্যরা, অন্যরা আবার কি বললেন, দ্যাট ইট ওয়াজ দ্য রিলিজিয়াস ওয়ারশিপ, অন্যরা বললেন ধর্মীয় পূজা অর্চনা। দেখো বিজ্ঞানকে মেনে চলতেই হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কি হচ্ছে, তারপরে রাজ্যের সীমানা বাঁচাতে যুদ্ধ বিগ্রহ করবার জন্য রণকৌশলটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার রাজ্যের মধ্যে ধর্ম বজায় রাখার জন্য, মানুষের মনের মধ্যে শান্তি বজায় রাখার জন্য রিলিজিয়াস ওয়ারশিপটাও দরকার। কিন্তু কেউ তো নির্দিষ্ট করে বলতে পারছেন না এবং রাজা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না এবং তার প্রশ্নের দেয়া উত্তরে কারোর প্রতি তিনি সন্তুষ্ট হতে পারছেন না, অর্থাৎ কেউ তাকে সন্তুষ্ট করতে পারছেন না তাদের উত্তরের দ্বারা। পরে দেখো, অল দ্য আনসার বিং ডিফারেন্ট, এখানে বিংটাই ভার্ব, বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, হওয়ায়, বিং মানে হওয়ায়, সমস্ত উত্তর হওয়ায়, ডিফারেন্ট আলাদা ধরনের, সমস্ত উত্তর আলাদা আলাদা হওয়ায়, দ্য জার অ্যাগ্রিড রাজি হওয়া, পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, যার কারোর সঙ্গে বা কারোর মতের সঙ্গে রাজি হলেন না, অ্যান্ড গিভ দেয়া, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স গেভ, দিয়েছিলেন, রিওয়ার্ড টু নান, অর্থাৎ কাউকেই পুরস্কার দিয়েছিলেন না, তো হয় না, তো এখানে কি হবে, কাউকেই তিনি পুরস্কার দিলেন না, অর্থাৎ কারোর মতের সঙ্গে তিনি রাজি হলেন না এবং কাউকেই পুরস্কারটা দিলেন না। বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার্স টু হিজ কোশ্চেন্স, কিন্তু তখনও তিনি ইচ্ছা করছিলেন বা ইচ্ছুক ছিলেন তার প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য। হি ডিসাইডেড, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, ডিসাইড স্থির করা, হি ডিসাইডেড বা সিদ্ধান্ত নেওয়া, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু কনসাল্ট পরামর্শ নিতে। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটা হয়ে আছে এবং ইনফিনিটিভের ব্যবহার করা আছে। ইনফিনিটিভ কি, ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে আমরা টু বসিয়ে ইনফিনিটিভ করি। তো ইনফিনিটিভ মানে হলো তেযুক্ত অসমর্পিকা ক্রিয়া, টু কনসাল্ট পরামর্শ করতে, টু গিভ এভরিথিং সবকিছু দিতে, টু নো জানতে, টু আস্ক জিজ্ঞাসা করতে, ঠিক এরকম ভাবে হবে। তার আগের পার্টটা কোনো না কোনো টেন্সে মেলানো থাকবে। তো এখানে দেখো আগের পার্টটা টেন্সে মেলানো আছে, হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, টু কনসাল্ট পরামর্শ নিতে, হারমিট একটা হারমিটের পরামর্শ নিতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়াইডলি রিনোয়েড ফর হিজ উইজডম, দেখো রিনোয়েডটা অ্যাডজেক্টিভ, যিনি বিখ্যাত ছিলেন বা প্রখ্যাত ছিলেন তানার জ্ঞানের জন্য, রিনোয়েড মানে প্রখ্যাত বা বিখ্যাত, তিনি বিখ্যাত ছিলেন তানার জ্ঞানের জন্য। পরের সেন্টেন্সটা দেখো, হারমিট লিভড ইন আ উড, লিভ বাস করা, হারমিট অর্থাৎ সন্ন্যাসী বাস করতেন, হারমিট সন্ন্যাসী, হারমিট লিভড বাস করতেন, ইন আ উড একটা জঙ্গলে বাস করতেন, হুইচ হি নেভার কুইটেড, তোমরা ভার্বে পড়ে থাকবে, কুইট মানে ত্যাগ করা, হি নেভার কুইটেড তিনি কখনোই ত্যাগ করতেন না। তো এতদূর পর্যন্ত দেখো এখান থেকে
এই কুইটেড এখানে যে কমা দেয়া আছে এত দূর পর্যন্ত এই সেন্টেন্সের মধ্যে দুটি ভার্ব আছে, এই দুটো ভার্ব বাদ দিলে তোমরা মানের ম খুঁজে পাবে না, আজও না কোনোদিনই পাবে না। অর্থাৎ ভার্বটাকে টেন্স অনুযায়ী ব্যবহার করার পর দেখবে প্রায় বাকি শব্দটা তোমার মনের মধ্যে ছোট ছোট প্রশ্ন করার ফলেই তুমি পেয়ে যাবে। অর্থাৎ পুরো লাইনটার অর্থ তুমি জেনে যাবে 80%, শুধুমাত্র ভার্ব, ওই সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকা ভার্বটাকে ভালো করে টেন্স অনুযায়ী জানলে। তো দেখো কিভাবে হচ্ছে। দ্য হারমিট লিভড, হারমিট বাস করতেন, ইন আ উড, একটা জঙ্গলে, হুইচ হি নেভার কুইটেড, যেটা তিনি কোনো সময় বা কোনো দিনই ত্যাগ করতেন না, বা অর্থাৎ ওই জঙ্গলটাকে তিনি কোনোদিন ছেড়ে যেতেন না লোকালয়ের মধ্যে। কুইট ছেড়ে যাওয়া, কুইটেড, নেভার কুইটেড কখনোই ছেড়ে যেতেন না। নেগেটিভ সেন্টেন্সের ক্লাসে আমি এটা বলেছিলাম, নেভার, নো, নান, নাথিং, নোবডি, নেভার, নো হোয়ার, এগুলো থাকলে একেবারেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফোক। দেখো রিসিভ মানে সাক্ষাৎ করা বা পাওয়া, তিনি সাক্ষাৎ করতেন নান কারোর সঙ্গে না, বাট কমন ফোক শুধুমাত্র সাধারণ লোক ছাড়া তিনি কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, দেখো ফিজাল ভার্ব, এটা ফিজাল ভার্ব। পুট অন সিম্পল ক্লথ, যার, সো দ্য জার পুট অন সিম্পল ক্লথ, যার পড়েছিলেন সাধারণ পোশাক পরেছিলেন। অ্যান্ড দেয়ারফোর ডিস্ট দ্য হারমিট সেল, এবং হারমিট সেলে পৌঁছেছিলেন। ডিসমাউন্টেড ফ্রম দ্য হর্স, এবং ঘোড়া থেকে তিনি নেমেছিলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তিনি তার বডিগার্ডটাকে পিছনে ফেলেছিলেন। আবার লাইনটা দেখো কিভাবে হচ্ছে। সুতরাং যার পুট অন সিম্পল ক্লথ, যার পরেছিলেন সাধারণ পোশাক। বিফোর রিচিং দ্য হারমিট সেল, ওই হারমিটের সেলে পৌঁছানোর আগে, অর্থাৎ সেল বলতে এখানে ঘর বা কুঠির, হারমিটের কুঠিরের কাছে পৌঁছানোর আগে তিনি